বর্ধমান দুর্গাপুর সিট, সেটা হচ্ছে ইমামুল শেখ। তো ইমামুল শেখের যিনি দায়িত্বে ছিলেন, আমাদের আপনি হয়তো এর মধ্যে যদি খবর দেখে থাকেন জানতে পারবেন যে দুজন আমাদের সেন্ট্রাল কমিটি থেকে রিজাইন দিয়েছে। তারা লোন নিতে পারেনি এবং রাজনৈতিক ক্ষেত্রে যেটা হয়ে থাকে বিভিন্ন দলের সঙ্গে টানাপুরুন এবং বিভিন্ন দল তার নিজস্ব তাকে অফার করেছিল, আমাদের যেটা খবর আছে। রাজনীতির ক্ষেত্রে তার কোনো সেভাবে এভিডেন্স থাকে না, কিছু ক্ষেত্রে এভিডেন্স থাকে না। তো মোট কথা দুজন আমাদের রিজাইন দিয়েছেন, দুজন জিএস সেন্ট্রালে, দুজনেই রিজাইন দিয়েছিলেন ভোটের আগে। তার মধ্যে একজন দায়িত্বে ছিলেন পুরুলিয়াতে, আর পুরুলিয়াতে আমি ঘোষণা করিনি, কারণ প্রথম থেকে আমার মনে হচ্ছিল যে উনি হয়তো কাজ করতে পারবেন না সেইভাবে, বা কাজ করার সেই ইচ্ছাটা আমি দেখতে পাইনি। কিন্তু দলটার উত্থান তো পুরুলিয়া থেকে ঘোষণা করলেন না কেন? অবশ্যই দলের উত্থান পুরুলিয়া থেকে, আমি শুধুমাত্র বলবো না, পুরুলিয়াতে আমাদের সেন্ট্রাল অফিস, যেহেতু পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে আমি বিলং করি এবং আমাদের অফিসের জায়গা ওইখানেই ছিল এবং রেজিস্টার অফিস ওইখান থেকেই, কিন্তু দলটি হচ্ছে অল ওভার ইন্ডিয়া জুড়ে আমরা কাজ করছি, শুধুমাত্র পুরুলিয়ার না। এই কথাটা ভুল কথা। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে, প্রত্যেকটা জেলার এর মধ্যে হাত আছে, কারণ আমরা দল যখন লঞ্চ করি পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলার থেকে, আপনি দেখেছেন হয়তো প্রেস ক্লাবে সবাই উপস্থিত ছিলেন। অলরেডি আমাদের এখনও 8 থেকে 10টি জেলা পূর্ণাঙ্গভাবে গঠন আছে। এ বাদ দিয়েও কিছু জেলা আছে যেগুলো সম্পূর্ণভাবে গঠন করতে পারেনি, কিন্তু আমাদের ওখানে প্রতিনিধিরা আছে। হয়তো জেলা সভাপতিরা শুধুমাত্র আছেন, ব্লক কমিটি হয়নি বা জেলা কমিটি পূর্ণাঙ্গ কমিটি হয়নি, সেগুলো কাজ চলছে। আর পুরুলিয়াতে প্রার্থী না দেওয়ার কারণ হচ্ছে পুরুলিয়াতে যিনি দায়িত্বে ছিলেন সে হচ্ছে হরি হালদার, সেন্ট্রাল জিএস ছিলেন, উনি রিজাইন দেন। ওনার বক্তব্য অনুযায়ী যে উনি লোড নিতে পারছেন না, প্রেশার হয়ে যাচ্ছে, আর দলের প্রতি উনি বলতে চাইছেন যে আমি যেহেতু সম্পূর্ণভাবে কাজ করতে পারছি না, সেই জন্য রিজাইন দেন, ওনার বক্তব্য। আর ছিল শেখ নাজির, যিনি বর্ধমানের দায়িত্বে ছিলেন, উনিও সেন্ট্রালের জিএস ছিলেন, দুজন জিএস রিজাইন দেন। এবং আমি স্পেশালি সেন্ট্রাল প্রেসিডেন্ট হয়েও আমি কিন্তু কৃষ্ণনগরটা দেখছিলাম, কৃষ্ণনগরের প্রার্থী আমি দিয়েছি, আমি যেখানে দায়িত্বে ছিলাম। দুটো প্রার্থী আমি ঘোষণা করেছিলাম, আপনাকে আরেকবার রিপিট করছি, দুটো প্রার্থী ঘোষণা করেছিলাম, দুটোর মধ্যে একটা কৃষ্ণনগর, একটা বর্ধমান। দুর্গাপুর বর্ধমান যে সিটটি সেটা হতে পারেনি, কারণ লাস্ট মুহূর্তে যিনি দায়িত্ব ছিলেন উনি সরে এসেছিলেন দায়িত্ব থেকে। বলছি তিনি সরে এসেছিলেন নাকি এখানেও কোনো টাকার খেলা আছে? কেন বাংলাতে একটা টাকার খেলা চলছে, তো সেখানে দাঁড়িয়ে সরে এসেছিলেন, নাকি সৌরভ মুখার্জিও এর মধ্যে কোনো না কোনো দলের কাছ থেকে টাকা খেয়েছেন, নাকি সৌরভ মুখার্জির যে টিম সেই টিম টাকা খেয়েছে, তো সেই কারণেই কারো কাছে বিক্রি হয়ে গেছে, সেই জন্য সেখান থেকে লড়তে পারলেন না? যদি আমার সম্বন্ধে জানেন বা যদি একটু খোঁজখবর নেন বা যারা জানে, সৌরভ মুখার্জি বিক্রি হওয়ার জিনিস না, সৌরভ মুখার্জি কেনার মতন এখনও টাকা হয়নি, ওই টাকা বা ওই নোট এখনও তৈরি হয়নি যে সৌরভ মুখার্জি বিক্রি হয়। এবার হচ্ছে দলের প্রতিনিধিদের কথা। আমি দলের গার্জেন হিসাবে থাকলেও ব্যক্তিগতভাবে কোনো মেম্বার বা কোনো ডেজিগনেশন হোল্ডারদের পূর্ণ গার্জেন না। তাহলে সবাইকারই যেমন ভোট দেওয়ার অধিকার আছে, রাজনীতি করার অধিকার আছে এবং সবাইকারই স্বতন্ত্র মতামত আছে, স্বতন্ত্র কাজ করার জায়গা আছে। সেই জায়গা থেকে তারা মনে করেছে যে আমরা কাজ করতে পারবো না, বা সে যদি মনে করে থাকে যে আমি অন্য দলে চলে যাব, সে তবে ইচ্ছা মতো গেছে। উনি কোন দলে গেছেন তারও আমার খোঁজ নেওয়ার কোনো ইচ্ছা নেই বা আমার প্রয়োজনও মনে করিনি। উনি রিজাইন দিয়েছেন, রিজাইনের পরিপ্রেক্ষিতে আমরা সেই মুহূর্তে কাজ থেকে ওনাকে সরিয়ে দিয়েছি। কিন্তু ওনাকে 2 থেকে 3 বার ইতিমধ্যে সেন্ট্রাল কমিটি মিটিং হয়েছে, ডাকা হয়েছে ওনাদেরকে লেটার করে, ওনারা আসেননি। নেক্সট পদক্ষেপ যা আইনি নেওয়া সেটা আমাদের নেওয়া হবে। উনি যদি সরে যেয়ে থাকেন তাহলে অবশ্যই এসে অফিসিয়ালভাবে যা রিজাইন দেওয়ার পারফর্মা আছে সেখানে উনি রিজাইন ফেলবেন। যদি না ফেলেন তো আইনানুগ যে ব্যবস্থা নেওয়া সেটা নেওয়া হবে। একেবারে এই যে লোকসভা অনুষ্ঠান হয়ে গেল, যেখানে দেখলাম যে এককভাবে কেউই কিন্তু সংখ্যাগরিষ্ঠতার জায়গাতে এলো না, কেন্দ্রেতে বিজেপি সরকার সেও এলো না, কিন্তু রাজ্যে কিন্তু মন্দের ভালো রাজ্যে তৃণমূল কংগ্রেসের কিন্তু ফলাফল আগের থেকে ভালো। কারণ 2019-এর লোকসভা, সেখান থেকে দাঁড়িয়ে 2024-এর লোকসভা যে রেজাল্ট ভালো। তো এই প্রেক্ষাপটে আপনারা এই যে জন ভারত দল কোন দলকে সাহায্য করার জন্য এই প্রার্থী ঘোষণা করার কথা চিন্তা ভাবনা করেছিলেন?
আর লাস্টের কথাটা বলুন যে এই যে 2024 লোকসভা নির্বাচনে প্রার্থী আপনারা বললেন কৃষ্ণনগর থেকে ঘোষণা করেছিলেন, কৃষ্ণনগর যা লড়াই করেছেন কৃষ্ণনগর থেকে, তো এটা আখেরে এই রাজ্যের কোন দলকে আপনারা সাপোর্ট করার জন্য এই কাজটা করেছেন? দেখুন, আমরা নিজস্ব কাজ করছি, আমরা নিজস্ব সংগঠন তৈরি করছি, আমরা নিজস্ব বেস পশ্চিমবঙ্গের বুকে এবং তথা ভারতবর্ষের বুকে তৈরি করার চিন্তা ভাবনা আছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষ যেন তার ন্যায্য যা দাবি, যা গভর্নমেন্ট থেকে পাওয়া উচিত, সে সেন্ট্রাল হোক বা রাজ্য হোক, সেটা তার পাওয়া উচিত এবং পাওয়া দরকার। যারা এই জায়গা থেকে বঞ্চিত হবে, যে শ্রেণীর মানুষরা এই জায়গাতে বঞ্চিত হবে, তাদের নিয়ে আমরা আওয়াজ তুলব এবং তারা যেন তাদের যোগ্য যা যোজনার থেকে শুরু করে যা কিছু গভর্নমেন্ট প্রোভাইড করে সেগুলো যেন পায়, তার যথাযথ আমি ব্যবস্থা করবো। সেই উদ্দেশ্যে আমাদের পার্টি তৈরি করা। আমরা রাজনীতি করতে এসেছি মানে এটা না যে আমরা কোনো নোংরামি করছি বা নোংরামি করবো, হ্যাঁ। আর আদার্স পার্টিদেরকে আমি কাউকে না খারাপ বলবো না কাউকে খুব ভালো বলবো, সে তার নিজস্ব প্রেক্ষাপট আছে, নিজস্ব রাজনীতির তার গাইডলাইন আছে, তাদের নিজস্ব সংবিধান অনুযায়ী, তারা কনস্টিটিউশনসি অনুযায়ী, তাদের পার্টি গাইডলাইন অনুযায়ী তারা কাজ করছে। আমরা আমাদের গাইডলাইন অনুযায়ী কাজ করি। এইবারে আসছি যে আপনার কোশ্চেন যে আপনি ওই জায়গাতে প্রার্থী দিয়েছিলেন, বাকিটা কেন বা দেননি বা কেন কাকে সাপোর্ট করবেন। আমরা কাউকে সাপোর্ট করার জন্য রাজনীতি করতে আসিনি, আমরা আমাদের নিজেদের ভোট ব্যাংকের জন্য এসেছি এবং মানুষকে উপকার করার জন্য এসেছি। এই জায়গা থেকে দাঁড়িয়ে পরে আমাদের সংগঠন ইতিমধ্যে মানে কৃষ্ণনগরে তৈরি হয়ে গেছিল, বর্ধমান দুর্গাপুর বেল্টে তৈরি হয়ে গেছিল, পুরুলিয়াতে তৈরি হয়ে গেছিল, যেখানে প্রার্থী দেওয়ার মতন আমরা চিন্তা ভাবনা নিয়েছিলাম। হ্যাঁ, তার মধ্যে থেকে দু জায়গাতে প্রার্থী দেওয়ার চিন্তা ভাবনা নিয়েছিলাম। এক জায়গাতে প্রার্থী দেওয়া হয়েছে, এক জায়গাতে বিভিন্ন কারণের জন্য, সাংগঠনিক কারণের জন্য আমরা দিতে পারিনি। এবারে আদার্স রাজনৈতিক দল তাদের অবশ্যই চিন্তাধারা যে তারা আমাদেরকে ভেঙে দেবে যাতে না আমরা দাঁড়াতে পারি, এটা তাদের কাজ। আমাদের কাজ সেটা না। আমাদের কাজ হচ্ছে আমরা মনে করি যে আমরা এখান থেকে দুর্বলতা আমাদের প্রকাশ পেয়েছে যেহেতু আমরা সেখানে প্রার্থী দিতে পারিনি। কারণ আদার্স রাজনীতি দলের তাদের যা কাজ যে কোনো রাজনীতি দলকে না উঠতে দেওয়া, তারা তাদের প্রয়াসে কাজ করে যাচ্ছে, আমরা আমাদের প্রয়াসে কাজ করছি। আমরা কৃষ্ণনগর স্ট্রং বেল্ট তৈরি হয়েছে আমাদের। কৃষ্ণনগরেতে যিনি দাঁড়িয়েছিলেন 700+ ভোট পেয়েছে। একদিনই সেখানে প্রচার হয়েছিল, একদিনই মাইকিং হয়েছিল এবং একদিনই ঝান্ডা বাঁধা হয়েছিল। এবং কি আমি উত্তরবঙ্গে যাওয়ার জন্য আমি সেই জায়গায় নিয়েও প্রচারও যেতে পারিনি। হ্যাঁ, একদিনের প্রচারে যা ভোট পেয়েছে তার জন্য আমার প্রার্থীকে ধন্যবাদ এবং ওখানকার জনসাধারণকে ধন্যবাদ, বিশেষ করে যারা আমাদের উপর ভরসা রেখেছেন। শুধুমাত্র ঝান্ডাটাকে দেখে একদিনের প্রচারে 700+ ওখানে মানুষ ভোট দিয়েছেন। এবং যেখানে যেখানে আমাদের প্রার্থী হয়েছিল বা যেখানে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে হয়নি, প্রত্যেক জায়গাতে যেখানে আমাদের সংগঠন আছে বা হচ্ছে, সেখানকার মানুষ যে কোনো দাবি দাবা নিয়ে যদি আমাদের কাছে আসে, আমরা স্বতন্ত্রভাবে তাকে সাপোর্ট করব এবং অবশ্যই ন্যায্য দাবি হতে হবে। আর আমাদের সংগঠন যেভাবে বাড়ছে, এর মধ্যে দেখেছেন যে আমাদের রাজ্য কমিটি নতুন করে তৈরি হয়ে গেছে। আমাদের স্টেটের ওমেন সেল আমরা ভেঙে দিয়েছি, ওমেন সেলকে আলাদা করেছি। আমরা এর মধ্যে থেকে ল সেল আলাদা করছি, আমরা মেডিকেলের জন্য আমরা হেলথ সেলকে আলাদা করছি। হ্যাঁ, এইভাবে আমাদের কাজ চলছে, দুটো গতিতে আগাচ্ছে এবং আগামী দিনে আরও ভালো কিছু মানুষের জন্য কাজ করতে পারবো। যে একেবারে একটা আঞ্চলিক দল তৈরি না করে স্টেটে লড়াই করাটা কি সত্যিই সহজ? দেখুন, আমরা মানুষকে সাহায্য করতে এসেছি। এখন লড়াই বলতে আমি তো আর যুদ্ধে নামতে আসি না, রাজনীতি মানেই একটা লড়াই। রাজনীতি মানে লড়াই, বেঁচে থাকা মানেই লড়াই। আপনি যে ঘর থেকে বার হন, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া মানুষজন সবাইকে অতিক্রম করে পাশ কাটিয়ে আপনি যেমন যান, সেরকম রাজনীতিতেও একটা লড়াই বলতে পারেন। কিন্তু এটা মানে তো এটা না যে আমি আদার্স রাজনীতি দলগুলো যেভাবে লড়াই করছে, যেভাবে মানুষের জীবন যাচ্ছে, হ্যাঁ, সেটা করা কাম্য। আর রাজনীতিতে আমরা সেটা করতে আসিও নি। আর আমাদের ওটার আশা করছি যে রাজনৈতিক দলগুলি পশ্চিমবঙ্গে আছে তাদের সঙ্গে আমাদের এখন পর্যন্ত সরাসরি কোনো রকম কোনো ঝামেলা বা অশান্তির কিছু বার্তা নেই। হ্যাঁ, তারা তাদের মতো রাজনীতি করছে, আমরা আমাদের মতো রাজনীতি করছি। আমরা এসেছি মানুষের উপকার করতে, আমরা মানুষের কাজ করে যাবো, মানুষের জন্য আওয়াজ তুলে যাবো। ওই যে সমস্ত রাজনৈতিক দলই বলে যে আমরা মানুষের উপকার করতে এসেছি, সেখানে দেখুন, প্রত্যেকটি মানুষ যখন তার রাজনৈতিক পরিকাঠামোতে আসে, রাজনৈতিক দলটাই তৈরি হয় মানুষের সেবা করার জন্য এবং সেবার উদ্দেশ্যে। এবার সেবাকে ভুলে যে রাজনৈতিক দলগুলি অন্য কাজ করছে, তার জন্য নতুন নতুন রাজনৈতিক দলের জন্ম হয়েছে। যদি তারা পূর্ণভাবে মানুষকে সাপোর্ট দিতে পারতো, তাহলে নিশ্চয়ই আদার্স কোনো রাজনৈতিক দল তৈরি হতো না। তাহলে রাজনৈতিক দল তৈরি হয়েছে সেরে করে যতদিন পর্যন্ত আমরা মানুষের জন্য চিন্তা ভাবনা করে যাবো, মানুষের পাশে থাকবো,
সরস্বতী পুজোতে মানুষ আমাদেরকে সেই গুরুত্ব দেবে। কিন্তু আমরা যেটুকু জানতে পেরেছি, এই যে জন ভারত দল নাকি তৈরি